শ্মশানের ধারে পুরনো সেই পোড়ো বাড়িটা দিনের আলোতেও কেমন যেন অস্বস্তিকর লাগে। রাত নামলে তো কথাই নেই। লোকজন বলে ওই বাড়িকে নাকি একসময় তান্ত্রিক সাধনা করতেন এক সন্ন্যাসী। তার সাধনার শেষটা ভালো হয়নি, কিছু একটা অশুভ ঘটেছিল। তারপর থেকেই মাঝরাতে ওই দিক দিয়ে গেলে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো চাপা কান্না, কখনো অমানুষিক হাসি। তারানাথ তান্ত্রিক এইসব কথায় খুব একটা কান দিতেন না। গ্রাম থেকে খবর এলে তিনি যাচাই না করে থাকতেন না। এবারও তাই হলো। ৩ দিন ধরে গ্রামের ২ জন যুবক নিখোঁজ। একজনের রক্তমাখা কাপড় পাওয়া গেছে শ্মশানের ধারের ঝোপে। গ্রামের লোকেরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। কারো মুখে মুখে ছড়িয়েছে রক্ত পিশাচ নাকি জেগে উঠেছে। তারানাথ সন্ধ্যার পর গ্রামে পৌঁছালেন, সঙ্গে তার শিষ্য বিমল। গ্রামে ঢুকতেই কেমন যেন থমথমে পরিবেশ। কুকুরগুলো পর্যন্ত অকারণে ডাকছে না। বাতাসে এক অদ্ভুত ভারী গন্ধ, যেন পচা লোহার মতো। তারানাথ চোখ বুজে একটু দাঁড়ালেন। তার অভিজ্ঞতায় বুঝলেন সাধারণ কোনো ভূতপ্রেত নয়, এখানে শক্তিশালী কোনো অশুভ সত্তার ছায়া পড়েছে। গ্রামের মোড়ল কাঁপা গলায় সব খুলে বলল। গত ৩ রাত ধরে কেউ কেউ মাঝরাতে চিৎকার শুনেছে শ্মশানের দিক থেকে, কিন্তু কাছে যেতে সাহস হয়নি কারো। এক বৃদ্ধ বলল সে নাকি দূর থেকে লালচে চোখ জ্বলজ্বল করতে দেখেছে। কথা শুনে বিমলের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তারানাথ শান্ত। তিনি বললেন, আজ রাতেই আমি শ্মশানে যাব। রাত গভীর হলে শ্মশানের দিকে রওনা দিলেন দুজন। চারিপাশে নিস্তব্ধতা। শুকনো পাতার ওপর পা পড়লে কড়কড় শব্দ হচ্ছে, যেন কেউ পেছন থেকে অনুসরণ করছে। হঠাৎ দূরে একটা ছায়া নড়ে উঠল। বিমল থমকে দাঁড়ালো। তারানাথ মন্ত্র জপতে জপতে সামনে এগোলেন। শ্মশানে ঢুকতেই বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আগুন জ্বালানো চিতার ছাই এখনো উষ্ণ। তারানাথ মাটিতে বসে তন্ত্রমন্ত্রের বৃত্ত আঁকলেন। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা বিকট শব্দ, গলা কাঁপানো চিৎকার। সেই শব্দে মানুষের যন্ত্রণা, আবার পশুর মতো হিংস্রতা। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে এলো। মানুষের মতো দাঁড়ানো, কিন্তু শরীর অস্বাভাবিক লম্বা। চোখ দুটো লালচে, মুখে অদ্ভুত দাঁত বেরিয়ে আছে। তারানাথ বুঝলেন এ কোনো সাধারণ প্রেত নয়, বহু দিন ধরে রক্ত পান করে শক্তি সঞ্চয় করা কোনো পিশাচ। বিমল ভয়ে পিছিয়ে যেতে চাইলে তারানাথ চোখের ইশারায় থামালেন। পিশাচটা হঠাৎ ঝাঁপিয়ে পড়তে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে তারানাথ উচ্চারণ করলেন শক্তিশালী এক মন্ত্র। বাতাস কেঁপে উঠল। মাটিতে আঁকা বৃত্ত থেকে হালকা আলো বেরিয়ে এলো। পিশাচটা মুহূর্তের জন্য থমকে গেল, যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খেল। কিন্তু পিশাচ সহজে হার মানার নয়, সে গর্জন করে আবার এগোলো। তারানাথ অনুভব করলেন এই রাত দীর্ঘ হবে। শুধু মন্ত্রে নয়, বুদ্ধি আর ধৈর্য দিয়ে এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে। এইভাবে শ্মশানের অন্ধকারে শুরু হলো তারানাথ তান্ত্রিক ও রক্ত পিশাচের মুখোমুখি লড়াই, যার পরিণতি গ্রামের মানুষ কোনো দিন ভুলবে না। পিশাচটা দাঁত বের করে এক বিকট হাসি হাসল। সেই হাসির মধ্যে মানুষের যন্ত্রণা আর অমানবিক উল্লাস মিশেছিল। তারানাথ বুঝলেন এই সত্তা বহুদিন ধরে মানুষের রক্ত পান করে নিজের শক্তি বাড়িয়েছে। সে শুধু প্রাণ নিতেই আসেনি, ভয় আর আতঙ্ক খেয়েই যেন আরও শক্তিশালী হচ্ছে। তারানাথ ধীরে ধীরে মন্ত্র জপতে জপতে ডান হাতের আঙ্গুলে পড়া রুদ্রাক্ষের মালাটা শক্ত করে ধরলেন। বিমল কাপা গলায় ফিসফিস করে বলল, গুরুজি, ও কি আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? তারানাথ চোখ না খুলেই বললেন, ভয় পাস না, ভয় পেলেই ওর শক্তি বাড়ে। পিশাচটা এক পায়ে গিয়ে এলো। তার পায়ের নিচে শুকনো পাতা মচমাচ করে ভেঙে গেল, অথচ শব্দটা যেন অস্বাভাবিকভাবে ভারী লাগলো। হঠাৎ চারপাশের অন্ধকার আরও ঘন হয়ে উঠল। শ্মশানের গাছগুলো যেন কুঁকড়ে যাচ্ছে। বাতাসের রক্তের মতো লোহার গন্ধ আরও তীব্র। তারানাথ অনুভব করলেন এই পিশাচ একা নয়, অদৃশ্যভাবে আশেপাশে আরও কিছু অশুভ শক্তি ঘোরাফেরা করছে। হয়তো আগের দিনে যারা এখানে মারা গেছে তাদের ভাঙা আত্মার শক্তি সে নিজের মধ্যে টেনে নিয়েছে। তিনি হঠাৎ মন্ত্র থামিয়ে চোখ খুললেন। চোখে অদ্ভুত এক দীপ্তি। পিশাচের দিকে তাকিয়ে বললেন, তুই যে রক্ত পান করিস সেই রক্তেই তোর শৃঙ্খল বাঁধা। আজ তোর মুক্তি হবে, নইলে তোর অবসান। পিশাচটা গর্জে উঠল। তার গলা থেকে এমন এক শব্দ বেরোলো যেন একসাথে অনেক মানুষের আর্তনাদ। তারপর হঠাৎ সে দৌড়ে এলো, মুহূর্তের মধ্যেই তারানাথের সামনে।
বিমল ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই তারানাথ বৃত্তের ভেতর থেকে এক মুঠো ছাই তুলে ছুঁড়ে মারলেন পিশাচের দিকে। সেই ছাই আগুনের মতো জ্বলে উঠল মাঝ আকাশে। পিশাচের গায়ে পড়তেই সে যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। পিশাচ কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর থেকে কালচে ধোঁয়া বেরোতে লাগলো, কিন্তু সে পুরোপুরি দুর্বল হয়নি। সে হঠাৎ মাটিতে হাত ঠুকে কিছু একটা মন্ত্রের মতো আওয়াজ করল। চারপাশের অন্ধকার থেকে কয়েকটা অস্পষ্ট ছায়া বেরিয়ে এলো, মৃত মানুষের মতো অবয়ব, চোখে শূন্যতা। বিমল চিৎকার করে বলল, গুরুজি, ওরা ওরা চারদিক থেকে আসছে। তারানাথ শান্ত স্বরে বললেন, চোখ বন্ধ কর, মন্ত্র জপ কর, যা দেখছিস সব মায়া। ছায়াগুলো ধীরে ধীরে কাছে আসছিল। তাদের পা মাটিতে পড়ছে না, যেন ভেসে ভেসে এগোচ্ছে। একটার মুখ তারানাথের খুব পরিচিত লাগলো, গ্রামের নিখোঁজ হওয়া যুবকের মুখ। তার চোখে রক্তাক্ত জল, ঠোঁট নড়ে উঠছে, যেন কিছু বলতে চাইছে। তারানাথের বুকের ভেতর কেঁপে উঠল। তিনি জানতেন পিশাচ মানুষের শেষ স্মৃতি আর ভয় ব্যবহার করে আক্রমণ করে। মনের দুর্বলতায় আঘাত করলে তান্ত্রিকের শক্তিও নড়বড়ে হয়ে যায়। তিনি নিজের ভেতরে স্থিরতা আনলেন, গভীর নিঃশ্বাস নিয়ে আবার মন্ত্র শুরু করলেন। বাতাসে অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়ল, ছায়াগুলো যেন কুঁকড়ে যেতে লাগলো। নিখোঁজ যুবকের অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল, রেখে গেল এক তীব্র হাহাকার। পিশাচটা চিৎকার করে বলল, ওরা আমার, তুই নিতে পারবি না। তারানাথ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ওরা তোর নয়, তুই ওদের আত্মা চুরি করেছিস, আজ সেই বন্ধন ছিন্ন হবে। পিশাচ ভাবার ঝাঁপাতে গেল, কিন্তু এবার তারানাথ হাত তুলে এমন এক মন্ত্র উচ্চারণ করলেন যা বিমল আগে কোনোদিন শোনেনি। মন্ত্রের শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। শ্মশানের মাটি ফেটে ফেটে ছোট ছোট ফাটল দেখা দিল। পিশাচের গতি হঠাৎ কমে গেল, যেন অদৃশ্য কোনো বোঝা তাকে চেপে ধরেছে। এই লড়াই যে শুধু শরীরের নয়, আত্মার স্তরে চলছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাত আরও গভীর হলো, চাঁদ মেঘের আড়ালে ঢুকে গেল। অন্ধকারের ভেতর রক্ত পিশাচের লাল চোখ দুটো জ্বলজ্বল করতে থাকলো। এই রাতের শেষে কি হবে? পিশাচ কি ধ্বংস হবে, নাকি আরও ভয়ঙ্কর কিছু প্রকাশ পাবে? তারানাথ নিজেও তখন নিশ্চিত নন। অন্ধকার আরও ঘন হয়ে নামল। শ্মশানের ভেতর যেন রাতটা জমে দাঁড়িয়ে আছে। দূরে কোথাও একটা শেয়ালের ডাক ভেসে এলো, কিন্তু সেই ডাকেও স্বাভাবিক কোনো প্রাণের ভয় নেই, বরং অশুভ কিছু জেগে ওঠার ইঙ্গিত। পিশাচটা ধীরে ধীরে পিছু হটল। তার চোখের আগুনের মতো লাল আলো ম্লান হয়ে এলেও পুরো নিভে যায়নি। সে যেন নিজের ভেতরে কিছু টেনে নিচ্ছে। চারপাশের অন্ধকার, মৃতদের ছায়া, বাতাসের ভেতর লুকিয়ে থাকা ভয়। তারানাথ বুঝলেন, এই পিশাচের শক্তির উৎস শুধু রক্ত নয়, মানুষের আতঙ্ক আর হতাশাও। বিমলের গলা শুকিয়ে কাঠ। সে ফিসফিস করে বলল, গুরুজি, ও আবার শক্তি নিচ্ছে। তারানাথ ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তাই এখনই ওকে থামাতে হবে, নইলে ভোরের আগেই ওর শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তারানাথ বৃত্তের ভেতর থেকে উঠে দাঁড়ালেন। এতক্ষণ তিনি রক্ষাবৃত্তের আশ্রয়ে ছিলেন। এবার সেই সুরক্ষা ভেঙে তিনি নিজেই অন্ধকারের দিকে এগিয়ে গেলেন। বিমলের বুকের ভেতর ধক করে উঠল। গুরুজি কখনো এমন ঝুঁকি নেন না, যদি না পরিস্থিতি চরমে পৌঁছায়। তারানাথ মাটিতে পা রাখতেই শ্মশানের ঠান্ডা মাটি যেন শিরদাঁড়া বেয়ে ঠান্ডা ঢেলে দিল। তিনি চোখ বুজে কয়েক মুহূর্ত স্থির থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই যে রক্ত খেয়েছিস তার স্মৃতি এখনও মাটিতে আছে। আজ সেই মাটিই তোর শেকড় বেঁধে দেবে। তিনি মাটিতে হাত রাখলেন। অদ্ভুতভাবে মাটির ভেতর থেকে এক ধরনের কাঁপুনি উঠল। শুকনো পাতা নড়ে উঠল, গাছের ডাল কেঁপে উঠল। পিশাচের মুখের বিকৃত হাসি একটু থেমে গেল। সে প্রথমবারের মতো যেন দ্বিধায় পড়ল। ঠিক তখনই হঠাৎ দূর থেকে মানুষের কণ্ঠ ভেসে এলো। কেউ যেন কাঁদছে, বাঁচাও, বাঁচাও। বিমল চমকে উঠল। গুরুজি, কেউ বেঁচে আছে নাকি? তারানাথ চোখ খুলে তাকালেন অন্ধকারের দিকে। তিনি জানতেন এই কণ্ঠ সত্যি হতেও পারে, আবার পিশাচের মায়া হতেও পারে। কিন্তু যদি সত্যি কেউ বেঁচে থাকে, তাকে ফেলে রাখা যায় না। কণ্ঠের দিক থেকে ধীরে ধীরে একজন মানুষের অবয়ব দেখা দিল। সে রক্তাক্ত, কাপড় ছেঁড়া, হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে। বিমল দৌড়ে এগোতে যাচ্ছিল। তারানাথ হাত ধরে থামালেন। সাবধান, আগে দেখ ওর ছায়া আছে কিনা। চাঁদের আলো একটু বেরোতেই দেখা গেল লোকটার ছায়া আছে। সে মানুষই। তারানাথ সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। লোকটা কাঁপতে কাঁপতে বলল, ও ও আমাকে কামড়েছে, কিন্তু আমি পালিয়ে এসেছি। তারানাথ বুঝলেন এ নিখোঁজ যুবকদের একজন। পিশাচ শুধু হত্যা করেনি, কিছু মানুষকে আধমরা অবস্থায় ছেড়ে দিয়েছে, যেন তাদের ভয় দিয়ে আরও শক্তি পায়। এই সুযোগেই পিশাচটা হঠাৎ পিছন থেকে ঝাঁপিয়ে পড়তে গেল। বিমল চিৎকার করে উঠল। তারানাথ দ্রুত মন্ত্রজপে হাত তুললেন।
অদৃশ্য এক ধাক্কায় পিশাচটা কয়েক কদম পিছিয়ে ছিটকে গেল, কিন্তু তারানাথের মনোযোগ কিছুটা বিচ্ছিন্ন হয়েছিল। এটাই পিশাচের উদ্দেশ্য। পিশাচের চোখে এবার আরও ভয়ঙ্কর উন্মাদনা। সে বুঝে গেছে মানুষের মমতা তারানাথের শক্তি হলেও সেটাই তার দুর্বলতাও। সে হেসে উঠল, সেই হাসিতে যেন রক্ত ঝরে পড়ছে। তারানাথ আহত যুবককে বিমলের হাতে তুলে দিয়ে বললেন, ওকে নিরাপদে দূরে নিয়ে যা, গ্রামে পৌঁছে দে, আমি একা সামলাবো। বিমল চোখে জল নিয়ে বলল, আপনি একা? তারানাথ মৃদু হাসলেন, কিছু লড়াই একাই করতে হয় বিমল। বিমল যুবককে ধরে অন্ধকারের ভেতর সরে গেল। শ্মশানে তখন শুধু তারানাথ আর রক্ত পিশাচ মুখোমুখি। বাতাস ভারী হয়ে উঠল, রাত যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। পিশাচ ধীরে ধীরে তার রূপ বদলাতে শুরু করল। মানুষের অবয়ব ছিঁড়ে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর এক রূপ, চামড়া ছেঁড়া, শরীর জুড়ে কালচে শিরা, দাঁতগুলো আরও লম্বা। সে আর কোনো মানুষের মতো লাগছে না, সে নিজেকে পুরো প্রকাশ করছে। তারানাথ গভীর নিঃশ্বাস নিলেন। তিনি জানতেন এখন শুরু হবে এই রাতের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পিশাচের শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগল। সেই ধোঁয়া বাতাসে মিলিয়ে গিয়ে আবার জমাট বেঁধে তার শরীরের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল অন্ধকার নিজেই যেন তাকে জড়িয়ে ধরছে। তারানাথ বুঝলেন এই সত্তা শুধু রক্তক্ষেকো নয়, সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আশপাশের অশুভ শক্তি শোষণ করছে। তারানাথ ধীরে ধীরে চোখ বুজে নিজের ভেতরের শক্তিকে কেন্দ্রীভূত করলেন। বহু বছর সাধনার পর তিনি শিখেছিলেন সব অশুভ শক্তির বিপরীতে মানুষের চিত্তের স্থিরতাই সবচেয়ে বড় অস্ত্র। তিনি মনে মনে গুরুদেবের নাম স্মরণ করলেন। শ্মশানের নিস্তব্ধতার ভেতর তার নিঃশ্বাসের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। পিশাচ আচমকা হাউমাউ করে হেসে উঠল। সেই হাসিতে যেন শ্মশানের কবরগুলো কেঁপে উঠল। সে বলল, তুই জানিস আমি কিভাবে জন্মেছি? মানুষের লোভ, হিংসা আর রক্তের মধ্যে থেকেই আমার জন্ম। তুই আমাকে মারতে পারবি বা? মানুষ থাকলেই আমি থাকব। তারানাথ শান্ত গলায় বললেন, অশুভ মানুষের ভেতর থেকেই জন্মায় ঠিকই, কিন্তু মানুষই আবার অশুভকে দমন করে। তুই মানুষের ছায়া, আমি মানুষের আলো। এই কথা শুনে পিশাচের চোখে ক্ষণিকের জন্য দ্বিধা দেখা দিল, যেন বহুদিন পরে কেউ তাকে এমনভাবে সম্বোধন করল। কিন্তু সেই দ্বিধা মুহূর্তেই রক্তক্ষেকো উন্মাদনায় বদলে গেল। সে গর্জে উঠল আর দৌড়ে এলো। তারানাথ এবার আর বৃত্তের ভেতর নেই, সরাসরি পিশাচের সামনে দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই তারানাথের চারপাশে হালকা এক আলো জ্বলে উঠল। মন্ত্রের শব্দ যেন বাতাসে তরঙ্গ তৈরি করছে। পিশাচ আঘাত করতে গিয়ে যেন অদৃশ্য দেয়ালে ঠেকে গেল। তার নখ বাতাসে আঁচড় কাটল, কিন্তু তারানাথের শরীর ছুঁতে পারল না। হঠাৎ পিশাচ মাটি থেকে একটা হাড় কুড়িয়ে নিল, পুরনো কোনো মৃতদেহের হাড়। সেই হাড়টা দিয়ে সে মন্ত্রের মতো কিছু আওয়াজ করে আকাশের দিকে তুলল। মুহূর্তের মধ্যে চারপাশে কুয়াশা ছড়িয়ে পড়ল। কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল বহু মানুষের মুখ। কেউ কাঁদছে, কেউ আর্তনাদ করছে, কেউ রাগে দাঁত কিরমির করছে। তাদের চোখে জমে আছে অপূর্ণ মৃত্যুর ক্ষোভ। তারানাথ বুঝলেন এই কুয়াশা আসলে আত্মাদের অবশিষ্ট স্মৃতির মায়াজাল। এখানে ঢুকে পড়লে মানুষ নিজের স্মৃতিতে হারিয়ে যেতে পারে। তিনি নিজের মনকে শক্ত করে ধরলেন। মন্ত্রের শব্দ আরও গম্ভীর হল। ধীরে ধীরে কুয়াশা পাতলা হতে লাগল। ঠিক তখনই দূরে বজ্রপাতের শব্দ হল। আকাশে মেঘ জমে গেছে, হালকা বৃষ্টি নামতে শুরু করল। বৃষ্টির ফোঁটা শ্মশানের শুকনো মাটিতে পড়তেই এক ধরনের ফোঁস ফোঁস শব্দ হল, যেন মাটি নিজেই পুড়ে যাচ্ছে। পিশাচ বৃষ্টিতে একটু পিছিয়ে গেল। তার শরীরের ধোঁয়া যেন পাতলা হয়ে এলো। তারানাথ বুঝলেন প্রকৃতির শক্তিও এই রাতে তার পক্ষে। তিনি আকাশের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে এমন এক মন্ত্র উচ্চারণ করলেন যা বহু বছর ধরে তিনি খুব কমই ব্যবহার করেছেন। সেই মন্ত্রে বজ্রপাতের শব্দের সঙ্গে তার কণ্ঠ মিশে গেল। মনে হচ্ছিল আকাশ আর মানুষের কণ্ঠ একসাথে কথা বলছে। পিশাচ এবার সত্যিই কেঁপে উঠল। তার চোখের আগুন ম্লান হতে লাগল। সে গর্জে উঠল, থাম! তুই জানিস না আমাকে বেঁধে রাখলে কি হবে? আমি একা নই, আমার মতো আরও অনেক আছে। তুই একটার অবসান করলে বাকিরা জেগে উঠবে। তারানাথ ধীরে বললেন, অশুভ যতই থাকুক, একজন মানুষ যদি দাঁড়ায় তাতেই আলো জন্মায়।
আমি সব শেষ করতে পারবো না, কিন্তু আজ তোর হাত থেকে এই গ্রামকে বাঁচাবো। বৃষ্টি আরও জোরে নামল। শ্মশানের বাতাসে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ল। পিশাচ ধীরে ধীরে পেছাতে লাগল, কিন্তু সে হার মানছে না। সে নিজের শেষ শক্তি জড়ো করছে। রাতের এই মুহূর্তে আকাশের গর্জনের নিচে দাঁড়িয়ে তারানাথ জানতেন এখনই হবে শেষ মুখোমুখি সংঘর্ষ, যে মুহূর্তে এক পক্ষ চিরতরে বদলে যাবে। বৃষ্টি হঠাৎ থেমে গেল, যেন আকাশ নিজেই শ্বাস আটকে অপেক্ষা করছে। শ্মশানের ওপর নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। পিশাচের শরীরের চারপাশে ঘোরাফেরা করা কালো ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে তার বুকের ভেতরে ঢুকে গেল। সে বুক ফুলিয়ে দাঁড়ালো, চোখে আবার রক্তিম আলো জ্বলে উঠল। মনে হলো সে শেষবারের মতো নিজের সব শক্তি এক জায়গায় জড়ো করছে। তারানাথ বুঝলেন এই মুহূর্তে ভুল করলে আর দ্বিতীয় সুযোগ থাকবে না। তিনি মাটিতে পা শক্ত করে রাখলেন। নিজের ভেতরে ভয়, ক্লান্তি সব কিছু ঠেলে সরিয়ে দিয়ে মনটাকে একেবারে স্থির করলেন। বহু বছর আগে গুরুদেব তাকে বলেছিলেন, যে তান্ত্রিক নিজের ভয়কে জয় করতে পারে, অশুভ শক্তিও তার সামনে দুর্বল হয়ে পড়ে। পিশাচ হঠাৎ চিৎকার করে ছুটে এলো। তার দৌড়ের শব্দে মাটি কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই সে তারানাথের সামনে। তার নখ তারানাথের বুকে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই তারানাথ নিজের ডান হাতের তালু সামনে বাড়িয়ে ধরলেন। তালুর ভেতর লুকানো ছিল তাবিজের মতো ছোট্ট একটি তামার চক্র। সেটাই তিনি আগেই মন্ত্র পড়েছিলেন। তাবিজ থেকে হালকা নীলচে আলো বেরিয়ে এলো। সেই আলোয় পিশাচের নখ থেমে গেল, যেন বাতাসেই আটকে পড়েছে। পিশাচের মুখ বিকৃত হয়ে উঠল। সে গর্জে উঠল, কিন্তু এবার সেই গর্জনে আগের মতো শক্তি নেই। তারানাথ ধীরে ধীরে পিশাচের দিকে এগোলেন। প্রতিটা পা ফেলতে তার মনে হচ্ছিল যেন সময় ধীরে চলছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, তুই যে রক্তে শক্তি নিয়েছিস, সেই রক্তের প্রতিটি ফোঁটার দায় তোর ঘাড়ে আছে। আজ তুই সেই দায়ের মুখোমুখি। তিনি আবার মন্ত্র জপ শুরু করলেন। মন্ত্রের শব্দের সাথে সাথে তাবিজের আলো আরও উজ্জ্বল হল। শ্মশানের মাটি কেঁপে উঠল। চারপাশে থাকা শুকনো হাড়, পোড়া কাঠ, ছাই সব কিছু যেন ধীরে ধীরে কেঁপে উঠছে। মনে হচ্ছিল মৃতদের স্মৃতি জেগে উঠছে। পিশাচের শরীর থেকে এক এক করে কালো ছায়া বেরিয়ে আসতে লাগল। সেই ছায়াগুলো মানুষের অবয়বের মতো, মুখে যন্ত্রণা আর ভয়ের ছাপ। তারা আর্তনাদ করতে করতে বাতাসে মিলিয়ে যেতে লাগল। তারানাথ বুঝলেন এগুলো সেই সব মানুষের ভাঙা আত্মার অংশ, যাদের রক্ত আর ভয় দিয়ে পিশাচ নিজেকে বাঁচিয়ে রেখেছিল। পিশাচ হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের লাল আলো নিভে আসছে। গলা দিয়ে বেরোলো দুর্বল এক করুণ শব্দ, যেন পশুর কান্না। এই মুহূর্তে সে আর ভয়ঙ্কর দানব নয়, বরং এক বিকৃত, যন্ত্রণায় ভরা সত্তা। তারানাথের বুকের ভেতর এক মুহূর্তের জন্য করুণা জাগল, কিন্তু তিনি জানতেন করুণা আর দুর্বলতার মাঝে সূক্ষ্ম এক রেখা আছে। তিনি নিজের মনকে কঠোর করলেন। মন্ত্রের শেষ ধাপে পৌঁছতে হলে তাকে দৃঢ় থাকতে হবে। ঠিক তখনই পিশাচ শেষ চেষ্টা করল। সে হঠাৎ মুখ খুলে এমন এক বিকট শব্দ করল যাতে বাতাস কেঁপে উঠল। সেই শব্দে তারানাথের মাথা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে এক মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো। এই ফাঁকেই পিশাচ নিজের শরীর ছিঁড়ে বেরিয়ে আসা কালো শক্তিকে ছুঁড়ে মারল তারানাথের দিকে। তারানাথ সামলে উঠলেন। নিজের সমস্ত মনোযোগ এক জায়গায় এনে তিনি তাবিজটা সামনে ধরে মন্ত্রের শেষ অংশ উচ্চারণ করলেন। সেই মুহূর্তে চারপাশের বাতাস যেন ফেটে গেল। এক তীব্র আলো শ্মশান জুড়ে ছড়িয়ে পড়ল। আলো নিভে আসার পর শ্মশান আবার নিস্তব্ধ। পিশাচ আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। তার জায়গায় পড়ে আছে কালো ছাইয়ের মতো কিছু। বাতাসে রক্তের গন্ধ নেই আর, শুধু ভেজা মাটির গন্ধ আর দূরে কোথাও ভোরের পাখির ডাক। কিন্তু তারানাথ জানতেন সব শেষ হয়নি। পিশাচের দেহ ভাঙলেও তার ছায়া পুরোপুরি মিলিয়ে যায়নি। অশুভ শক্তির কিছু অংশ এখনও বাতাসে ছড়িয়ে আছে। এই গ্রামকে পুরোপুরি নিরাপদ করতে হলে আরও কাজ বাকি। তিনি ধীরে শ্বাস নিলেন। রাত শেষের দিকে আকাশের এক কোণে হালকা আলো ফুটতে শুরু করেছে।
ভোর আসছে, আর ভোরের আলোয় অনেক অশুভ শক্তি নিজে থেকেই দুর্বল হয়ে পড়ে। এই ভোরে তারানাথ বুঝলেন, লড়াই জিতলেও যুদ্ধ শেষ হয়নি। ভোরের আলো ধীরে ধীরে শ্মশানের অন্ধকার চিরে ঢুকতে শুরু করল। কুয়াশার মধ্যে সূর্যের প্রথম রশ্মি পড়তেই বাতাসের ভারটা কিছুটা হালকা লাগল। তারানাথ দাঁড়িয়েছিলেন নিঃশব্দে, শরীর ক্লান্ত, কিন্তু চোখে তীব্র সতর্কতা। তিনি জানতেন অশুভ শক্তি কখনো এক মুহূর্তেই পুরোপুরি মিলিয়ে যায় না। ভোরের আলো শুধু তাদের দুর্বল করে। দূর থেকে বিমলের পায়ের শব্দ শোনা গেল। সে হাঁপাতে হাঁপাতে ফিরে এসেছে, চোখে ভয় আর উদ্বেগ। গুরুজি, লোকটাকে গ্রামে পৌঁছে দিয়েছি, সবাই আতঙ্কে আছে। ওরা বলছে রাতে আরও আওয়াজ পেয়েছে। তারানাথ মাথা নেড়ে বললেন, আতঙ্কটাই এখন সবচেয়ে বড় বিপদ। ভয় থাকলে অশুভ শক্তির বীজ আবার জন্মাতে পারে। তিনি ধীরে ধীরে শ্মশানের চারপাশে হাঁটতে শুরু করলেন। মাটিতে পড়ে থাকা কালো ছাইয়ের মতো অবশিষ্টাংশে তিনি কিছু ছিটিয়ে দিলেন, পবিত্র জল আর মন্ত্রপাঠ করা ছাই। ছিটানোর সাথে সাথে ছাইগুলো হালকা ধোঁয়ার মতো উড়ে মিলিয়ে গেল। মনে হলো বাতাস একটু পরিষ্কার হলো। হঠাৎ তারানাথ থমকে দাঁড়ালেন। তার অভিজ্ঞ চোখে কিছু একটা ধরা পড়েছে। শ্মশানের এক কোণে পোড়া কাঠের পাশে মাটিতে অদ্ভুত এক ছাপ, যেন কেউ খালি পায়ে নয়, নখের মতো ধারালো কিছু দিয়ে হেঁটে গেছে। সেই ছাপটা গভীরভাবে মাটিতে বসে আছে। তারানাথের কপাল কুঁচকে গেল। তিনি বুঝলেন পিশাচের শক্তির একটা অংশ পালিয়ে গেছে। বিমল চুপচাপ দাঁড়িয়েছিল। সে ধীরে বলল, মানে ও পুরো শেষ হয়নি? তারানাথ শান্ত গলায় উত্তর দিলেন, অশুভ শক্তি এক রাতে পুরো নিঃশেষ হয় না। ওর দেহ ধ্বংস হয়েছে, কিন্তু যে অভিশাপ থেকেও জন্মেছিল তার কিছু অংশ এখনও বেঁচে আছে। সেটা কোনো মানুষের ভেতর লুকোতে পারে, কোনো জায়গায় বাসা বাঁধতে পারে। এই কথা শুনে বিমলের শরীর শিরশির করে উঠল। তাহলে গ্রাম? গ্রাম এখনই নিরাপদ নয়, তারানাথ বললেন, কিন্তু আমরা থাকলে বিপদ আসতে পারবে না। গ্রামে ফিরে তারা দেখল লোকজন ভোরের আলোয়ও দরজা জানালা খুলতে সাহস পাচ্ছে না। রাতের আতঙ্ক এখনও চোখে মুখে জমে আছে। আহত যুবককে দেখে সবাই হইচই শুরু করল। কেউ কাঁদছে, কেউ প্রণাম করছে তারানাথকে। কিন্তু তারানাথ কাউকে আশ্বাস দিলেন না যে সব শেষ। তিনি জানতেন মিথ্যে আশ্বাস দিলে ভয় আরও গভীরে বসে যায়। তিনি গ্রামের মাঝখানে সবাইকে জড়ো করে বললেন, ভয় পেলে ভয়ই বড় হয়। আজ রাতটা তোমরা একা থাকবে না, আমি এখানেই থাকব, কিন্তু তোমাদের নিজেদের মন শক্ত করতে হবে। সন্ধ্যার আগেই গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। একটি শিশু হঠাৎ অকারণে কেঁদে উঠল, বলল কেউ নাকি তাকে নাম ধরে ডাকছে। এক বৃদ্ধা বলল সে নিজের মৃত ছেলের গলা শুনেছে। এগুলো সরাসরি আক্রমণ নয়, বরং ভয়ের বীজ। পিশাচের অবশিষ্ট শক্তি মানুষের মনে ঢুকে আতঙ্ক বাড়ানোর চেষ্টা করছে। তারানাথ বুঝলেন এই লড়াই এখন আর শুধু শ্মশানে সীমাবদ্ধ নেই। অশুভ শক্তি গ্রামের ভেতরে ঢুকে মানুষের মনের মধ্যে খেলা শুরু করেছে। তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতেই গ্রামে একটি বড় রক্ষাচক্র তৈরি করবেন, যাতে অশুভ শক্তি ঢুকতে না পারে। সন্ধ্যার পর বাতাস আবার ভারী হতে শুরু করল। গ্রামের ওপর নেমে এলো অস্বাভাবিক নিস্তব্ধতা। কুকুরগুলো অকারণে গুনগুন করছে। আকাশে চাঁদ উঠলেও তার আলো যেন ঠিকমতো মাটিতে পড়ছে না। ছায়াগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে। তারানাথ ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করলেন। গ্রামবাসীরা আতঙ্ক আর ভরসার মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে, কেউ বিশ্বাস করছে, কেউ শুধু ভয় থেকে আশ্রয় খুঁজছে। এই রাত যে আগের রাতের চেয়েও ভয়ঙ্কর হতে চলেছে সেটা তারানাথ স্পষ্ট বুঝতে পারছিলেন, কারণ এবার শত্রু শুধু শ্মশানের অন্ধকারে নয়, মানুষের মনের ভেতরেই লুকিয়ে আছে। গ্রামের মাঝখানে খোলা মাঠটায় তারানাথ বসে পড়লেন। চারপাশে ধূপের ধোঁয়া ভাসছে, মাটিতে আঁকা হচ্ছে রক্ষাচক্র। বিমল আর কয়েকজন গ্রামবাসী দূরে দাঁড়িয়ে দেখছে। কারো চোখে কৌতূহল, কারো চোখে আতঙ্ক। বাতাস ভারী, যেন অদৃশ্য কিছু চারপাশে ঘোরাফেরা করছে। তারানাথ মন্ত্র জপতে জপতে রক্ষাচক্র সম্পূর্ণ করলেন। চক্রের মধ্যে কয়েকটা তামার তাবিজ পুঁতে দিলেন। তিনি জানতেন
এই রক্ষাবৃত্ত পুরো গ্রামকে ঢেকে রাখতে পারবে না, কিন্তু অন্তত কেন্দ্রস্থলটাকে নিরাপদ রাখবে। যারা খুব ভয়ে আছে তারা আজ রাতে এখানে এসে থাকতে পারবে। রাত নামার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো, কখনো কারো কান্না, কখনো ফিসফিস করে ডাকা। গ্রামের এক প্রান্তে হঠাৎ একটি মাটির প্রদীপ নিজে থেকেই নিভে গেল। এক বৃদ্ধা চিৎকার করে উঠল, ও এসেছে, ও এসেছে। তারানাথ দ্রুত সেখানে পৌঁছালেন। প্রদীপের পাশে কোনো মানুষের ছায়া নেই, অথচ নিভে যাওয়া আগুন থেকে হালকা ঠান্ডা ধোঁয়া উঠছে। তিনি মন্ত্র পড়ে প্রদীপে আবার আগুন জ্বালালেন। ধোঁয়াটা মিলিয়ে গেল, কিন্তু বাতাসে ভয়ের গন্ধ রয়ে গেল। হঠাৎ গ্রামের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, পরিচিত কারো গলা। বিমল চমকে উঠল। সে স্পষ্ট শুনল তার মৃত মায়ের কণ্ঠে কেউ যেন ডাকছে। তার বুক কেঁপে উঠল। সে এক পা এগিয়ে গেল, তারপর তারানাথের কথা মনে পড়ে থমকে দাঁড়াল। তারানাথ আগেই বলেছিলেন, অশুভ শক্তি সবচেয়ে বেশি আঘাত করে মানুষের আবেগে। তারানাথ বিমলের দিকে তাকিয়ে মৃদু মাথা নেড়ে তাকে স্থির থাকতে ইশারা করলেন। তারপর তিনি কণ্ঠের দিকের অন্ধকারে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, মিথ্যে মুখোশ খুলে ফেল, এখানে তোর কোনো অধিকার নেই। অন্ধকারে যেন কিছু নড়ে উঠল। বাতাসে হঠাৎ ঠান্ডা ঢেউ বয়ে গেল। কয়েকজন গ্রামবাসী ভয়ে রক্ষা চক্রের ভেতরে ঢুকে পড়ল। তাদের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কারো হাত কাঁপছে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে। হঠাৎ গ্রামের কাঁচা রাস্তার ওপর কালো ছায়ার মতো কিছু গড়িয়ে পড়ল। সেটা মানুষের অবয়ব নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুরোপুরি পারছিল না। তার মুখ বিকৃত, চোখে গভীর শূন্যতা। তারানাথ বুঝলেন এ পিশাচের অবশিষ্ট শক্তির এক খণ্ড। নিজে শক্তিশালী নয়, কিন্তু মানুষের ভয় বাড়াতে পারলে ধীরে ধীরে রূপ নিতে পারবে। তারানাথ ধীরে ধীরে সেই ছায়ার দিকে এগোলেন। হাতে ধরা তাবিজটা সামনে বাড়িয়ে ধরলেন। মন্ত্রের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হল। ছায়াটা কেঁপে উঠল, যেন আলোতে জ্বলে উঠছে। সে হঠাৎ চিৎকার করে গ্রামের এক কোণের দিকে পালাতে চাইল। তারানাথটাকে ধাওয়া করলেন না। তিনি জানতেন এখন তাকে পুরোপুরি ধরতে গেলে রক্ষাচক্র ভেঙে যেতে পারে। তার কাজ এখন মানুষকে নিরাপদ রাখা। তিনি ফিরে এসে রক্ষাবৃত্তের চারপাশে আরও মন্ত্র জপ করলেন। বাতাসের ভার কিছুটা হালকা হলো। রাত গভীর হতে লাগল। গ্রামের ওপর নেমে এলো অদ্ভুত এক ঘোর। কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে প্রার্থনা করছে। তারানাথ বসে বসে চারপাশে নজর রাখছেন। তার চোখে ক্লান্তি, কিন্তু মন একদম সজাগ। ঠিক তখনই দূর থেকে শ্মশানের দিক থেকে আবার ভেসে এলো সেই পুরনো চাপা হাসির শব্দ। পিশাচের দেহ ধ্বংস হলেও তার হাসির স্মৃতি যেন রাতের ভেতর লুকিয়ে আছে। তারানাথ বুঝলেন এই হাসি কোনো শেষের ইঙ্গিত নয়, বরং নতুন কোনো বিপদের পূর্বাভাস। এই রাত পার হলেই কি সত্যিই গ্রাম মুক্ত হবে, নাকি অশুভ শক্তি নতুন কোনো রূপে আবার ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর ভোরের আলোই দেবে। রাত আরও গভীর হল। গ্রামের চারপাশে যেন অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। শব্দ আটকে যাচ্ছে, বাতাস ভারী হয়ে আসছে। রক্ষাচক্রের ভেতরে বসে থাকা মানুষগুলো ক্লান্তিতে আধঘুমে ঢুলছে, কিন্তু কারোর চোখে ঘুম পুরো নামছে না। মাঝে মাঝেই কেউ চমকে উঠছে, যেন দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। তারানাথ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তিনি নিজের নিঃশ্বাসের সাথে মন্ত্রের তাল মিলিয়ে রাখছিলেন। হঠাৎ তার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। খুব ধীরে ধীরে মাটির নিচে কিছু যেন নড়ছে। অভিজ্ঞতায় তিনি বুঝলেন এটা কোনো সাধারণ শব্দ নয়। শ্মশানের দিক থেকে যে অশুভ শক্তির অবশিষ্ট অংশ পালিয়েছিল, সেটাই হয়তো মাটির পথ ধরে গ্রামে ঢোকার চেষ্টা করছে। তিনি চুপচাপ উঠে দাঁড়ালেন। বিমল কাছে এসে ফিসফিস করে বলল, গুরুজি, আপনি কোথায় যাচ্ছেন? তারানাথ শান্ত স্বরে বললেন, চুপ করে থাক, ভয় পেলে শব্দ বাড়ে। তারানাথ রক্ষাচক্রের বাইরে পা রাখলেন। চারপাশের অন্ধকার যেন সঙ্গে সঙ্গে আরও ঘন হয়ে উঠল। দূরে গ্রামের কাঁচা রাস্তার ওপর মাটিতে ফাটল দেখা যাচ্ছে। সেই ফাটল থেকে কালচে কিছু ধীরে ধীরে বেরিয়ে আসছে, ধোঁয়ার মতো, আবার তরলের মতো। সেটা আকার নিচ্ছে, কিন্তু ঠিক মানুষ বা পশুর মতো নয়, যেন বহু বিকৃত স্মৃতি একসাথে জমে একটা রূপ নিতে চাইছে। তারানাথ বুঝলেন এটা কোনো একক সত্তা নয়, এটা পিশাচের ভাঙা শক্তির সঙ্গে গ্রামের মানুষের ভয়ের মিলনে তৈরি হওয়া নতুন এক অশুভ অবয়ব। এমন সত্তা ধ্বংস করা কঠিন, কারণ এর শরীর নেই, আছে শুধু ছায়া আর স্মৃতি। তিনি মাটিতে বসে দ্রুত কয়েকটা চিহ্ন আঁকলেন। নিজের রক্তের এক ফোঁটা মাটিতে ফেললেন।
সেই রক্তের উপর মন্ত্র জপ করতেই অদ্ভুত আলো দেখা দিল। বিমল দূর থেকে দেখে শিউরে উঠল। গুরুজি নিজের রক্ত ব্যবহার করছেন মানে পরিস্থিতি খুবই গুরুতর। কালচে অবয়বটা এগিয়ে আসছিল, তার কাছাকাছি গেলে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল। মানুষের বুকের ভেতর ভয় যেন নিজের থেকেই জেগে উঠছে। কয়েকজন গ্রামবাসী দূর থেকে দেখে কাঁদতে শুরু করল, তাদের চোখে আতঙ্ক আর অসহায়ত্ব। তারানাথ শক্ত কণ্ঠে বললেন, ভয়কে ভয় দেখালে ভয় পালায়। এই কথা বলেই তিনি মন্ত্রের শব্দ আরও জোরে উচ্চারণ করলেন। মাটিতে আঁকা চিহ্নগুলো আলো ছড়াতে শুরু করল। সেই আলো কালচে ছায়ার শরীরের ভেতর ঢুকে পড়ল। ছায়াটা কেঁপে উঠল, তার ভেতর থেকে মানুষের আর্তনাদের মতো শব্দ বেরিয়ে এলো, যেন বহু মানুষের জমে থাকা ভয় একসাথে চিৎকার করছে। ছায়াটা ধীরে ধীরে ছোট হতে লাগল, তার রূপ ভাঙতে শুরু করল। মাটিতে ফাটলগুলো বন্ধ হয়ে গেল, বাতাসের ভার হালকা হলো। কিন্তু পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে ছায়াটা তারানাথের দিকে তাকিয়ে কেমন যেন ফিসফিস করে বলল, আমি আবার আসব, মানুষের ভয় ফুরোয় না। এই কথায় তারানাথের বুকের ভেতর এক ধরনের ঠান্ডা বোধ নামল। তিনি জানতেন কথাটা পুরোপুরি মিথ্যে নয়। যতদিন মানুষ ভয় পায় ততদিন অশুভ শক্তির বীজ কোথাও না কোথাও থেকে যায়। ছায়াটা মিলিয়ে যাওয়ার আগে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। শরীর ক্লান্তিতে ভারী হয়ে গেছে। বিমল দৌড়ে এসে তাকে ধরে বলল, গুরুজি, আপনি ঠিক আছেন? বিমল মৃদু হাসলেন। শরীর আছে তো ব্যথা হবেই, কিন্তু ভয়কে আজ একটু পেছনে ঠেলতে পেরেছি। রক্ষাচক্রের ভেতরে মানুষগুলো ধীরে ধীরে সাহস ফিরে পাচ্ছে। কেউ কেউ এগিয়ে এসে তারানাথের পায়ে হাত দিচ্ছে, কেউ চোখের জল মুছছে। তারানাথ তাদের থামালেন। আমাকে প্রণাম করে নয়, নিজের মনকে শক্ত করে রাখো, সেটাই আসল উপকার। রাতের শেষে আকাশে হালকা আলো ফুটছে, পাখিরা দূরে দূরে ডাকতে শুরু করেছে। গ্রামটা ধীরে ধীরে আবার জীবিত হতে চলেছে। কিন্তু তারানাথ জানতেন, এই ভোর শুধু একটি রাতের অশুভ যা কাটালো। মানুষের মনে জমে থাকা ভয় আর কুসংস্কার কাটাতে হলে সময় লাগবে। ভোরের আলোয় দাঁড়িয়ে তারানাথ অনুভব করলেন, এই গ্রামের সঙ্গে তার লড়াই এখানেই শেষ নয়। হয়তো আজ তিনি চলে যাবেন, কিন্তু মানুষের মনের ভেতরের অন্ধকার দূর করার দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে। ভোর পুরোপুরি ফুটে উঠতেই গ্রামের রাস্তায় ধীরে ধীরে মানুষের চলাচল শুরু হলো। আগের রাতের আতঙ্কে কারো মুখে কথা নেই, কিন্তু চোখে একটু স্বস্তি। তারানাথ মাটিতে বসে ধূপ জ্বালাচ্ছিলেন। ধোয়ার সাথে সাথে যেন রাতের ভারী অন্ধকারও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গ্রামের মোড়ল এসে কাপা গলায় বলল, বাবা, কি শেষ হয়ে গেল? তারানাথ ধীরে মাথা নেড়ে বললেন, শেষ মানে পুরো শেষ নয়, বিপদ কেটেছে, কিন্তু ছায়া কিছুদিন ঘুরবে, ভয় পেলে আবার ঘন হবে। ঠিক তখনই আহত যুবকটাকে খাটিয়ায় করে আনা হলো। সে জ্বরের ঘোরে কাঁপছে, তার শরীরে পিশাচের কামড়ের দাগ এখনও কালছে। তারানাথ তার কপালে হাত রাখলেন, চোখ বুজে কিছুক্ষণ মন্ত্র পড়লেন, তারপর বললেন, এ শুধু শরীরের ক্ষত নয়, ভয় আর স্মৃতির ক্ষতও আছে। যতদিন ও নিজের ভেতরের ভয় কাটাতে না পারবে ততদিন পুরো সুস্থ হবে না। বিমল অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে ওকে আবার বিপদে পড়তে পারে? তারানাথ বললেন, মানুষের মন দুর্বল থাকলে অশুভ শক্তি সুযোগ খোঁজে, তাই ওকে শুধু ওষুধ নয়, সাহসও দরকার। গ্রামবাসীরা ধীরে ধীরে ঘর থেকে বেরোতে শুরু করল। কেউ কেউ শ্মশানের দিকে তাকাতে সাহস পাচ্ছে। রাতের ভয় এখনও পুরো কাটেনি, কিন্তু আলোয় সবকিছু কিছুটা কম ভীতিকর লাগছে। তারানাথ গ্রামবাসীদের নিয়ে শ্মশানের দিকে গেলেন। সেখানে তিনি কয়েকটা জায়গায় পবিত্র জল ছিটালেন, কিছু চিহ্ন আঁকলেন। এগুলো স্থায়ী সমাধান নয়, কিন্তু কিছুদিনের জন্য অশুভ শক্তিকে দূরে রাখবে। শ্মশানে দাঁড়িয়ে তারানাথ হঠাৎ থমকে গেলেন। তার চোখে আবার সেই অদ্ভুত ছাপটা পড়েছে, নখের মতো গভীর দাগ। যদিও দুর্বল, কিন্তু ছাপটা এখনও আছে। তিনি বুঝলেন, অশুভ শক্তির শেষ চিহ্ন পুরোপুরি মুছে যায়নি। এটা সময়ের সাথে নিজে থেকেই মিলিয়ে যেতে পারে, আবার মানুষের ভয় পেলে নতুন করে শক্তিও পেতে পারে। গ্রামে ফিরে এসে তারানাথ সবাইকে বললেন, আমি চলে যাব, কিন্তু তোমরা যদি রাত নামলেই ভয় পেতে থাকো, যদি কুসংস্কারে ভর করে থাকো, তাহলে কোনো তান্ত্রিকই তোমাদের বাঁচাতে পারবে না। আলো জ্বালাবে নিজেরাই। এই কথা শুনে অনেকের চোখে লজ্জা, আবার কারো চোখে দৃঢ়তা। তারা বুঝছে, বিপদের পরে শুধু ভরসা করে বসে থাকলে হবে না, নিজের মনকেও শক্ত করতে হবে। তারানাথ বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বিমল তার থলি গুছিয়ে দিল।
ঠিক তখনই গ্রামের এক কোণ থেকে ছোট্ট একটা মেয়ে ছুটে এসে তারানাথের পায়ে ধরে বলল, ঠাকুরমশাই, আপনি চলে গেলে ওরা আবার আসবে না তো? তারানাথ মেয়েটার মাথায় হাত রেখে মৃদু হাসলেন। যদি তুই সাহসী থাকিস, ওরা ভয় পাবে। ভয় পাস না, ভয়ই ওদের ডাক। এই কথা বলেই তিনি ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলেন। সূর্যের আলোয় গ্রামের ধুলো উড়ে উঠছে। পেছনে পড়ে রইল এক রাতের ভয়াবহ স্মৃতি, কিন্তু সামনে রইল মানুষের জীবনের চলমান পথ, যেখানে আলো আর অন্ধকার পাশাপাশি চলে। তবু তারানাথের মনে একটা অস্বস্তি রয়ে গেল। তিনি জানতেন রক্তপিশাচের দেহ ধ্বংস হয়েছে, কিন্তু তার জন্মের কারণ মানুষের হিংসা, লোভ, ভয়, সেগুলো তো এখনও পৃথিবীতে আছে। তাই এই কাহিনী এখানেই শেষ নয়। কোথাও না কোথাও কোনো অন্ধকার কোণে অশুভ শক্তির বীজ আবার মাথা তুলতে পারে। তারানাথ গ্রাম ছেড়ে কিছু দূর এগিয়ে গিয়েই হঠাৎ থমকে দাঁড়ালেন। বুকের ভেতর অকারণে এক ধরনের অস্বস্তি ঢেউ খেলিয়ে উঠেছে। এমন অনুভূতি তিনি আগে বহুবার পেয়েছেন, যখন কোনো অশুভ শক্তি দূর থেকেও তার দিকে দৃষ্টি রাখে। তিনি পেছন ফিরে তাকালেন। গ্রামের দিকে সব শান্ত, সকালবেলার স্বাভাবিক শব্দ ফিরেছে। তবু তার মনে হল এই শান্তির নিচে কিছু একটা চাপা পড়ে আছে। বিমল বলল, গুরুজি, কি হলো? তারানাথ ধীরে বললেন, এই গল্পটা এখানেই শেষ হয়নি বিমল। আমরা শুধু লক্ষণ কেটেছি, রোগটা এখনো কোথাও লুকিয়ে আছে। দুজন আবার হাঁটতে শুরু করল। গ্রামের বাইরে পুরনো জঙ্গল পথ ধরে এগোতেই তারানাথের চোখে পড়ল এক ভাঙাচোরা কুঁড়েঘর। দরজাটা আধ খোলা, ভেতর থেকে অদ্ভুত গন্ধ আসছে, পুরনো রক্ত আর পচা মাটির মতো। তারানাথ থমকে গেলেন। তার মনে হল এই গন্ধটা তিনি আগেও পেয়েছেন, শ্মশানে, পিশাচের কাছে। তিনি ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতর ঢুকলেন। ভেতরে দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, তন্ত্রমন্ত্রের বিকৃত রূপ। মাটিতে শুকনো রক্তের দাগ, ভাঙা হাড় আর কিছু পুরনো পুঁথির ছেঁড়া পাতা। বিমলের গা শিউরে উঠল। গুরুজি, এ তো কারো সাধনার জায়গা। তারানাথ গভীরভাবে জায়গাটা দেখলেন। তার চোখে ধরা পড়ল এক পুরনো পুঁথির পাতায় লেখা কিছু কথা। সেই লেখার ভাষা খুব পুরনো, কিন্তু তিনি অর্থ বুঝতে পারলেন। বহু বছর আগে এই জায়গায় এক তান্ত্রিক ভয়ঙ্কর সাধনা শুরু করেছিল। সে মানুষের রক্ত ব্যবহার করে শক্তি অর্জন করতে চেয়েছিল, কিন্তু সাধনা অসম্পূর্ণ থেকে যায়। সেই অসম্পূর্ণ সাধনার ফলেই জন্ম নিয়েছিল রক্তপিশাচ। পিশাচ কোনো একক দানব নয়, বরং মানুষের লোভ আর বিকৃত সাধনার থেকে জন্ম নেওয়া এক ছায়া। তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন, যতক্ষণ না এই সাধনার মূল কেন্দ্র ধ্বংস হচ্ছে, ততক্ষণ পিশাচের ছায়া পুরোপুরি মিলবে না। দেহ ধ্বংস হলেও উৎস বেঁচে থাকলে অশুভ শক্তি আবার কোনো এক রূপে ফিরে আসবে। ঠিক তখনই কুঁড়েঘরের কোণে পড়ে থাকা এক পুরনো তাবিজ হঠাৎ কেঁপে উঠল। বাতাস ঠান্ডা হয়ে গেল। বিমল ভয়ে পিছিয়ে গেল। তারানাথ চোখ বুঝে বুঝতে চেষ্টা করলেন, এখানে এখনো কিছু আছে, খুব দুর্বল, কিন্তু বেঁচে থাকা কোনো অশুভ চিহ্ন। হঠাৎ কুঁড়েঘরের ভেতর বাতাসে চাপা এক ফিসফিস শোনা গেল, যেন কেউ বহু দূর থেকে বলছে, তুমি আমাকে শেষ করতে পারবে না, আমি মানুষের রক্তে জন্মেছি। তারানাথ চোখ খুলে ধীরে বললেন, যা মানুষের বিকৃত ইচ্ছায় জন্মেছে তা মানুষের সাধনাতেই শেষ হবে। তিনি কুঁড়েঘরের মাঝখানে বসে পড়লেন, চারপাশে রক্ষাচক্র আঁকলেন। বিমল বাইরে দাঁড়িয়ে পাহারা দিল। তারানাথ জানতেন এই জায়গায় আবার সাধনা শুরু করতে হবে, এবার ধ্বংসের সাধনা। এই সাধনা দীর্ঘ, বিপজ্জনক আর শারীরিকভাবে ক্লান্তিকর, কিন্তু এটিই একমাত্র পথ। বাতাস ধীরে ধীরে ঘন হয়ে উঠল। কুঁড়েঘরের দেয়ালের চিহ্নগুলো যেন নড়াচড়া করছে। মাটিতে শুকনো রক্তের দাগ থেকে কালচে ধোঁয়া উঠতে লাগল। রক্তপিশাচের শেষ অবশিষ্ট স্মৃতি এই জায়গায় বাঁধা আছে। তারানাথ চোখ বন্ধ করে গভীর মন্ত্র শুরু করলেন। তার কণ্ঠ ধীরে ধীরে বদলে গেল, গম্ভীর, ভারী, যেন বহু মানুষের কণ্ঠ একসাথে উচ্চারণ করছে। এই মন্ত্রে তিনি নিজের শক্তির পাশাপাশি গুরুদের সাধনার স্মৃতিও আহ্বান করছেন। কুঁড়েঘরের ভেতর তীব্র শীতলতা নেমে এলো। মাটির ফাঁক দিয়ে কালচে ছায়া উঠতে শুরু করল।
সেই ছায়া ধীরে ধীরে পিশাচের বিকৃত মুখের মতো আকার নিচ্ছে, অপরিচিত তবু ভয়ঙ্কর পরিচিত। তারানাথ জানতেন এই মুখোমুখি লড়াই হবে রক্ত পিশাচের কাহিনীর চূড়ান্ত অধ্যায়। কালচে ছায়াটা ধীরে ধীরে ঘন হয়ে কুড়ে ঘরের মাঝখানে জমাট বাঁধতে লাগল। তার ভেতর থেকে পিশাচের মুখের মতো অবয়ব ফুটে উঠছে, কিন্তু সেটা আর আগের মতো সম্পূর্ণ নয়, ভাঙা, অসম্পূর্ণ, যেন বহু টুকরো স্মৃতি একসাথে জোড়া লাগতে চাইছে। কুড়ে ঘরের দেয়ালে আঁকা বিকৃত মন্ত্রচিহ্নগুলো কেঁপে উঠল, কিছু কিছু জায়গায় ফেটে গিয়ে ধুলো ঝরতে লাগল। তারানাথ মন্ত্র থামালেন না। তিনি জানতেন এই মুহূর্তে থামলে ছায়াটা আবার শক্তি সঞ্চয় করবে। তার কণ্ঠ ভারী হয়ে উঠল, নিঃশ্বাসের সাথে সাথে মন্ত্রের শব্দ কুড়ে ঘরের কাঠের ফাঁকে ফাঁকে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলছে। বিমল বাইরে দাঁড়িয়ে শ্বাস আটকে শুনছে। ভেতর থেকে মাঝে মাঝে অমানসিক কণ্ঠ ভেসে আসছে, কখনো ফিসফিস, কখনো চাপা গর্জন। ছায়াটা হঠাৎ বিকৃত হয়ে উঠে দাঁড়ানোর ভান করল। তার মুখ থেকে একটানা ফিসফিস ভেসে এলো, মানুষের লোভ, হিংসা, ভয় সব একসাথে মিশে থাকা কণ্ঠ। আমাকে বানিয়েছ তোমরাই, তোমাদের হাতেই আমার জন্ম। তারানাথ শান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, মানুষের অন্ধকার থেকেই তোর জন্ম, তাই তো মানুষের আলোতেই তোর শেষ হবে। তিনি মাটিতে পুঁতে রাখা তামার তাবিজগুলো একে একে স্পর্শ করলেন। তাবিজে আঁকা চিহ্নগুলো চলে উঠল। কুঁড়ে ঘরের ভেতর হালকা আলো ছড়িয়ে পড়ল। সেই আলোয় ছায়াটা কেঁপে উঠল, যেন আগুনে পুড়ছে। তার ভেতর থেকে আর্তনাদের মতো শব্দ বেরোতে লাগল, কিন্তু সেই আর্তনাদে আর আগের মতো শক্তি নেই। হঠাৎ ছায়ার ভেতর থেকে ভেসে উঠল সেই পুরনো তান্ত্রিকের অবয়ব, যার বিকৃত সাধনা থেকে এই অশুভ শক্তির জন্ম। তার মুখে অনুশোচনা নেই, আছে শুধু অবদমিত লোভের ছাপ। সে ফিসফিস করে বলল, আমার সাধনা অসম্পূর্ণ ছিল, তুমি পূর্ণ করতে পারবে না। তারানাথ চোখ না খুলেই বললেন, অসম্পূর্ণ সাধনার পূর্ণতা ধ্বংসেই। তিনি মন্ত্রের শেষ অংশ উচ্চারণ করলেন। সেই মুহূর্তে কুঁড়ে ঘরের ভেতর বাতাস হঠাৎ টান দিয়ে ঢুকে গেল, যেন কোনো অদৃশ্য ঝড়। দেয়ালের বিকৃত চিহ্নগুলো একে একে ভেঙে পড়তে লাগল। মাটির শুকনো রক্তের দাগ থেকে ধোঁয়া উঠেই মিলিয়ে গেল। ছায়াটা আর্তনাদ করতে করতে ছোট হতে লাগল, তার মুখের অবয়ব ভেঙে ভেঙে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ কুঁড়ে ঘরের ছাউনি কাঁপতে লাগল, কাঠের খুঁটি ফাটল ধরল। বিমল চিৎকার করে বলল, গুরুজি, ঘরটা ভেঙে পড়বে। তারানাথ ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ক্লান্তি, কিন্তু তাতে ভয় নেই। তিনি জানতেন এই ধ্বংসই আসরে শুদ্ধি। তিনি শেষবারের মতো মন্ত্র উচ্চারণ করলেন। এক মুহূর্তের তীব্র আলোয় কুঁড়ে ঘরের ভেতর সব কিছু যেন স্থির হয়ে গেল। তারপর হঠাৎ নিস্তব্ধতা। আলো নিভে গেলে দেখা গেল কুঁড়ে ঘরের মাঝখানে শুধু ছাই আর ভাঙা কাঠ পড়ে আছে। কালচে ছায়ার কোনো চিহ্ন নেই। বাতাসে সেই অদ্ভুত রক্ত লোহার গন্ধ আর নেই। তারানাথ ধীরে উঠে দাঁড়ালেন। শরীর ভারী হয়ে গেছে, মাথার ভেতর হালকা ঝিমুনি। বিমল ছুটে এসে তাকে ধরে ফেলল। গুরুজি, সব শেষ। তারানাথ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এই উৎসের শেষ হলো। এখন পিশাচের ছায়া আর ফিরে আসবে না। বাইরে এসে দুজন দেখল, সকাল গড়িয়ে দুপুরের আলো পড়েছে। জঙ্গলের পাখিরা স্বাভাবিক কোলাহলে ফিরেছে। বাতাসে আর সেই ভারী অস্বস্তি নেই। মনে হলো বহুদিন পর জায়গাটা হালকা নিঃশ্বাস নিচ্ছে। তারানাথ ধীরে ধীরে পথ ধরলেন। হাঁটতে হাঁটতে বললেন, মনে রাখবে বিমল, অশুভ শক্তি কোনোদিন হঠাৎ জন্মায় না, মানুষের ভেতরের অন্ধকার থেকে জন্মায়। তাই লড়াই শুধু বাইরে নয়, ভেতরেও। দূরে গ্রামের দিকে তাকিয়ে তার মনে এক ধরনের স্থিরতা এলো। এই রাতের কাহিনী শেষ হলো। রক্ত পিশাচের গল্প মানুষের মনে রয়ে যাবে সতর্ক বার্তা হয়ে, যে ভয় আর লোভ দিয়ে যে অন্ধকার জন্মায়, তার শেষ হয় আলো আর সচেতনতার হাতেই। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
পরবর্তী গল্প শুনতে।